আমার গোঘাট বিধানসভার সমস্ত কর্মী কার্যকর্তা আপামর গোঘাটের প্রত্যেকটি নাগরিককে আমি গোঘাট বিধানসভার বিধায়ক হিসেবে আন্তরিক অভিনন্দন, নমস্কার। আজকে আপনাদেরকে সাংবাদিক বন্ধুদেরকে ডাকার যে উদ্দেশ্য সেই বিষয়ে বলার আগেই প্রথমে আমি পরিচয় করে দেব। ঠিক আমার ডান দিকে উপস্থিত আছেন আমাদের গোঘাট মন্ডলের অর্থাৎ গোঘাট মন্ডল 1-এর মন্ডলের সম্মানীয় সভাপতি রাজু রানা মহাশয়। ঠিক আমার বাড়িতেই গোঘাট 2 নম্বর মন্ডলের সভাপতি তথা সম্মানীয় তোমাল ঘোষ মহাশয় উপস্থিত আছেন। তোমালদারি বাড়িকে গোঘাট 3 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট তথা সম্মানীয় সুপর্ণা ধুল মহাশয়। আজকে এই 4 মন্ডল সভাপতিদেরকে নিয়ে মূলত সাংবাদিক সম্মেলন করার বিষয় হচ্ছে ভোট পরবর্তী পরিস্থিতিতে এই গোঘাট বিধানসভার কি পরিস্থিতি আছে এবং আমরা পার্টির থেকে অর্থাৎ আমাদের দলের কি নির্দিষ্ট চিন্তা ভাবনা আছে সেটা সাধারণ মানুষের কাছে তথা আমাদেরও যে সমস্ত গ্রাউন্ড লেভেলে কর্মী আছে সমর্থক আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকে সাংবাদিক সম্মেলন। মূলত আমি যে বিষয়টা বলতে চাই, 4 মে পশ্চিমবঙ্গে যে পরিবর্তনের সরকার এইখানে এসেছে, পরিবর্তনের সরকার আসার পরে ভোট পরবর্তী যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদের কর্মী সমর্থক কার্যকর্তারা যেভাবে শান্তির বার্তা প্রত্যেকটি বুথ প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি গ্রামে পৌঁছে দিয়েছে এবং যেভাবে সাধারণ মানুষকে ভয় ভীতির জায়গা থেকে ভরসার জায়গায় নিয়ে এসেছে, এর জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী কার্যকর্তাদের কাছে আমি বিধায়ক হিসেবে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা দায়িত্ব নিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, যাতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতির পরিবেশ যাতে সব ঠিকঠাক থাকে তার জন্য যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছেন এর জন্য আপনাদেরকে সাধুবাদ। সেই সঙ্গে সঙ্গে আমি প্রথমেই ভোটের যখন প্রচারে বেরিয়েছি তখনও বলেছিলাম যে গোঘাটকে হিংসা মুক্ত গোঘাটে পরিণত করতে হবে। আমরা প্রত্যেকেই আজকে অবগত আছি যে গোঘাট বাম আমল থেকেই গোঘাটে একটা ট্র্যাডিশন আছে যে গোঘাটে হিংসা ছাড়া যেমন নির্বাচন হয়নি, নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে ব্যাপকভাবে হিংসার পরিস্থিতি তৈরি হয়। এটা লাস্ট 15 বছরে তৃণমূল কংগ্রেসের আমলেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 21 সালের আমাদের স্মৃতি সবারই মনে আছে আমরা কিভাবে নিজেরা বিভিন্ন দিক থেকে আক্রান্ত হয়েছি। কর্মী সমর্থকরা কয়েকশো কর্মী সমর্থকরা 21 সালে ভোটের পর ঘর ছাড়া হয়েছে, গৃহহীন হয়েছে। প্রচুর কর্মী সমর্থকদের উপরে হামলা হয়েছে, জরিমানা হয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে। এরপরেও যেহেতু ভারতীয় জনতা পার্টির নির্দিষ্ট নীতি আছে যে হিংসার পথকে আমাদেরকে দূরে সরিয়ে শান্তির বার্তা দিতে হবে এবং আমাদেরকে যে হিংসার বিপক্ষ দলগুলো করেছে সেই হিংসা থেকে যদি আমরা পার করতে না পারি তাহলে মানুষ যে সাধারণ মানুষের যে আশা যে বিজেপি সরকারে এলে আমরা অন্তত নিশ্চিন্তে অন্তত শান্তিতে এলাকায় স্বাভাবিক জীবনযাপন কর্মজীবনের মধ্যে থাকতে পারবো, এই বিশ্বাসকে মর্যাদা দিয়েই আমরা কিন্তু বার্তা দিয়েছি। আমাদের রাজ্য সভাপতিও বলেছেন বারে বারে যে হিংসার পথ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দা উনি নিজেও বলেছেন যে আমরা হিংসার পথ থেকে বেরিয়ে এসে শান্তির বার্তা দেব এবং প্রত্যেকটি বিধানসভাকে আমরা সেই শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় আমাদের কর্মী কার্যকর্তারা অগ্রণী ভূমিকা নেবেন। এখন পর্যন্ত সেই পরিস্থিতি আছে। তো আমি সাধারণ মানুষকে আশ্বস্ত করছি আপনাদের ভয়ে নিশ্চিন্তে আপনাদের যে দৈনন্দিন জীবন শৈলী আছে, যার যা কর্ম আছে, যে কৃষি ক্ষেত্রে কাজ করেন, যে ব্যবসা ক্ষেত্রে কাজ করেন, যে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থায় চাকরি বাকরি বা কাজের সঙ্গে যুক্ত আছেন, সব জায়গাতে আপনারা সুষ্ঠুভাবে কাজের সাথে যুক্ত থাকুন। আপনাদেরকে কেউ ভারতীয় জনতা পার্টির কোন কর্মী কার্যকর্তা ডিস্টার্ব করবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন। আমাদের পার্টি থেকে আমরা বারে বারে বলেছি আপনাদের পাশে আছি। আপনারা নিশ্চিন্তে আপনাদের জীবন জীবিকা সুষ্ঠুভাবে আপনারা আপনাদেরকে পরিচালনা করুন, আমরা আপনাদের পাশে থাকবো। সেই সঙ্গে সঙ্গে আমরা পুলিশ প্রশাসনকে বার্তা দিয়েছি যে আপনারা নিরপেক্ষ
ভূমিকা পালন করুন, যাতে কিছু মানুষ এই সময়ে দাঁড়িয়ে, আমরা সবাই জানি যে 4 মে যখন বেলা 12টার পর পশ্চিমবঙ্গের পরিবর্তনের হাওয়া তত্তর করে যখন আগিয়ে যাচ্ছে, তখন সেই সময়েতেই দীর্ঘ সময় ধরে যারা সিপিআইএম পার্টি করেছে, যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকেছে, অথচ তৃণমূলের সাথে একটা অংশ হয়তো সুবিধা করতে পারেনি বা তাদের কোনো মত বিরোধ ছিল, সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য হঠাৎ করে তারা গেরুয়া আবির মেখে সবাই বিজেপির কর্মী বা কার্যকর্তা বা সমর্থক সেজে যাওয়ার চেষ্টা করেছে। এই জায়গা থেকে আমি পুলিশ প্রশাসনকে বলেছি যে আমাদের যে বিজেপি কার্যকর্তা কর্মীরা আছেন, সেটা তো আপনাদের কাছে রিপোর্ট এসেছে ভোটের আগে কারা এই এলাকায় প্রত্যেকটা বুথে প্রত্যেকটা গ্রামেতে কারা বিজেপি করতো, এই রিপোর্ট নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কাছে থাকা উচিত বা আছে। সেই মূল্যায়নের ভিত্তিতে আপনারা কিন্তু তদারকি করবেন, যাতে কেউ হালে বিজেপি সেজে বিজেপির তোপা নিয়ে কোন মানুষের উপরে হামলা বা সাধারণ মানুষের জনজীবন ব্যাহত করা, এইটা কোনোভাবেই যাতে না করতে পারে, সেই বিষয়ে আপনারাও সচেষ্ট ভূমিকা পালন করবেন। আমরা পূর্ণ সহযোগিতা আপনাদেরকে করব, এটা প্রশাসনকে আমি নিশ্চিত করছি। আর আরেকটা কথা, আমাদের সাংগঠনিক বিষয়, এখন বর্তমানে অনেকেই, আমি গতকাল আমার পাশের গ্রামে একটা জায়গায় প্রোগ্রামে গেলাম, সন্ধ্যেবেলায় কোনো ইনফরমেশন ছিল না, আমি সেখানে যাবো, হঠাৎ করে আমি আমার গ্রামেতে একটা হরিবাসরের অনুষ্ঠানে আমি ছিলাম, সেইখান থেকে হঠাৎ আমাকে আমন্ত্রণ করে 2-1 বলে যে আমাদের গ্রামে একটু এলে ভালো হতো। আমি হঠাৎ যেয়ে দেখি যে গ্রামেতে একটা পতাকা তুলায় বা পতাকা বাঁধার লোক ছিল না। মিটিং লাস্ট 2 মাস 3 মাসে খুব গোপনীয়তার সাথে 1-2 লোক আসতো, সেই গ্রামে 50টা কার্যকর্তা কর্মী, মানে 10 মিনিটের নোটিশে 50 জন এসে আমাকে ঘিরে ধরে বৈঠকে বসেছে। তারা সবাই বিজেপির বড় কার্যকর্তা। এই যে বিষয়টা এসেছে, এইখান থেকেই বলি, এবং তারা বুঝেই উঠতে পারছে না বিজেপি দলটা কি খায় না মাথায় দেয়, বিজেপির কি নীতি আছে, বিজেপি করতে চায় কি আগামী দিনে, পশ্চিমবঙ্গের জন্য তাদের কি পরিকল্পনা, এই দলটা কোন পদ্ধতিতে চলে, কোন আদর্শ নিয়ে চলে, সে সম্বন্ধে 99% ওই কর্মীদের মধ্যে ধারণা নেই। এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকের ডেটে আমাদের গোঘাট বিধানসভায় যে সমস্ত বুথ ওয়াইজ যে সমর্থক বা কার্যকর্তা বা কর্মীরা নিজেদেরকে স্বঘোষিত কার্যকর্তা কর্মী বলে বিভিন্ন বুথে বুথে তারা বৈঠক করছে বা কাজ করছে, তাদের 95% মানুষই জানে না বিজেপি দলটা আসলে কি, এই দলটার কি নীতি আছে, কি আদর্শ আছে, কোন পদ্ধতি কার্য পদ্ধতির মধ্যে দলটা চলে, বা এই সরকারটার কি চিন্তা ভাবনা আছে, এই সম্বন্ধে তাদের কাছে 5%-এর বেশি মানুষের ধারণা নেই। আমি সেই সমস্ত কর্মীদের বা সমর্থকদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে কি, আমাদের দল মূলত প্রেসিডেন্সি ভিত্তিক দল। প্রেসিডেন্ট ভিত্তিক দল যেহেতু, তাহলে নিচু স্তরে আমাদের সর্বনিচে থাকে বুথের সভাপতি, উনি বুথের সর্বময় কর্তা, ওনার নির্দিষ্ট ওনাকে গাইডলাইন দেওয়া থাকে কিভাবে উনি বুথ পরিচালনা করবেন। সেই জন্য আমি প্রত্যেকটি বুথে যে সমস্ত মানুষ আজকে ডেটে নিজেদেরকে বিজেপি বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের 316টা যে বুথ আছে বর্তমানে, প্রতিটা বুথের বুথ সভাপতি আমাদের অলরেডি অ্যাপ্রুভাল আছে। সেই বুথ সভাপতিদেরকে নিয়ে তাদের সাথে আলোচনা করে তাদের পরামর্শ নিয়ে আপনাকে কিন্তু বিজেপি পার্টিটা করতে হবে। যদি মনে করেন যে আমি ওই বুথ সভাপতিকে মানতে পারছি না, ওই বুথ সভাপতির অধীনে কাজ করতে পারবো না, তাহলে আমি আপনাকে করে ধরে আবেদন করছি, আপনাকে এই দলে আমরা জায়গা করে দিতে পারবো না। আপনি নিজেকে এখনই সংশোধন করে সূত্রে নিয়ে আপনার নিজের চিন্তা ভাবনায় চলে যান, এই দলে আপনার জন্য কোনো জায়গা হবে না। যতদিন পর্যন্ত ওই বুথ সভাপতি ওই জায়গায় বলবৎ থাকবে পার্টির সিস্টেম অনুযায়ী, ততদিন পর্যন্ত আপনাকে ওই বুথ সভাপতির অধীনে ওই বুথ সভাপতিকে মান্যতা দিয়ে দল করতে হবে, অন্যথা আপনি দল করতে পারবেন না। এটা হচ্ছে প্রথম বলি বুথের বিষয়। তার পরবর্তীতে আমাদের কয়েকটি 3-4টি বুথ নিয়ে একটি করে শক্তি কেন্দ্র, অর্থাৎ যেটি পঞ্চায়েত সমিতির আসন বলা হয়, সেই থেকে আমাদের পার্টির সাংগঠনিক ভাষাতে আমরা শক্তি কেন্দ্র বলি। সেই শক্তি কেন্দ্রের যে প্রধান, তাকে বলা হয় শক্তি কেন্দ্রের প্রমুখ। আর শক্তি কেন্দ্রের প্রমুখের উপরে আর 2 জন ব্যক্তি থাকে, একজন থাকেন শক্তি কেন্দ্রের ইনচার্জ, আর একজন থাকেন শক্তি কেন্দ্রের লিডার। তো এই শক্তি কেন্দ্রের প্রমুখের উপরে ইনচার্জ, ইনচার্জের উপরে লিডার, এই নিয়ে
একটি শক্তি কেন্দ্র চলে। সেই শক্তি কেন্দ্রের কাজ হচ্ছে ওই শক্তি কেন্দ্রের মানে আন্ডারে যতগুলি বুথ আছে, কোথাও 3টে কোথাও 4টে, যা বুথ আছে সেই বুথের সভাপতিদেরকে সঙ্গে নিয়ে বুথগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। তাই যে বুথে সমস্যা হচ্ছে সেই বুথের সভাপতির সঙ্গে আমি আলোচনা করতে বলছি, পরামর্শ নিতে বলছি। যদি বুথ সভাপতি সেই আলোচনা বা পরামর্শ দিয়ে সেটা সুষ্ঠু সমাধানের পথ না খুঁজতে পারে, তাহলে শক্তি কেন্দ্রের প্রমুখ লিডার ইনচার্জের সাথে যোগাযোগ করুন। তার পরবর্তীতে আমাদের মন্ডলের সভাপতি আছেন এবং মন্ডলের একটা কমিটি আছে। মন্ডলের দুজন জেনারেল সেক্রেটারি আছে, তার জেনারেল সেক্রেটারির পর আছে ভাইস প্রেসিডেন্ট আছে, তার ভাইস প্রেসিডেন্ট আছে এবং সহ সম্পাদক আছে, এই সম্পাদক আছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে মন্ডলের যে আরো টিম আছে সেই টিমটা কিন্তু কাজ করবে শক্তি কেন্দ্রের প্রমুখ লিডার ইনচার্জ এবং বুথ সভাপতিদেরকে নিয়ে টোটাল মন্ডলটা পরিচালনা করবে। সেক্ষেত্রে গোঘাট ধরে নেন, গোঘাট ওয়ান মন্ডলের প্রেসিডেন্ট প্রশান্ত পাল। এই গোঘাট ওয়ান মন্ডলের অধীনে কে আছে না মান্দারা অঞ্চল, খামারপুকুর অঞ্চল, বেঙ্গাই অঞ্চল এবং কুমারগঞ্জ অঞ্চল। এই 4টে অঞ্চল নিয়ে গোঘাট 1 নম্বর মন্ডল। এই 4টে অঞ্চলে যে কোনো কার্যক্রমই হোক না কেন গোঘাট মন্ডল ওয়ানের সভাপতিকে অবগত করে এবং ওনার কানে বিষয়টা তুলে তবেই সেই কার্যক্রমটা হবে এবং অনুমোদন দিলে তবেই হবে। এই বিষয়ে সর্বশিত কেউ যেন নেতা না হয়ে যাওয়ার চেষ্টা করেন, কেউ যেন দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত না হয়ে যান। আমি প্রত্যেকটি এই গোঘাট ওয়ানের ক্ষেত্রে এই বিষয় যেটা বললাম, গোঘাট 2 এর ক্ষেত্রেও তাই। গোঘাট 2 এর মন্ডল প্রেসিডেন্ট হচ্ছে তমাল ঘোষ। ওর মন্ডলের অধীনে 5টি জিপি আছে, একধারে হাজিপুর, তারপরে পশ্চিমপাড়া, শ্যামবাজার, বদনগঞ্জ 1, 2। এই 5টি অঞ্চলে যা কিছুই কার্যক্রম হোক না কেন মন্ডল সভাপতি হিসেবে তমাল ঘোষের নলেজে দিয়ে তবেই সেই কার্যক্রমটা অনুমোদন হবে। অন্যথায় যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে কোনো কার্যক্রম করেন, একেবারেই সেটা দলের অ্যাপ্রুভাল নয়, দল অনুমোদন করেনি, সেই কার্যক্রম তার নিজের দায়িত্ব যে করছে তার বিরুদ্ধে কিন্তু আমাদের কাছে উপযুক্ত তথ্য আছে, আমরা যথাযথ ব্যবস্থা নিব। তাই সে যে স্তরেরই লিডার হোক না কেন মন্ডল সভাপতিকে অবগত করেই কাজ করতে হবে। এটাই আমাদের পার্টির একদম ঊর্ধ্বতম কর্তৃপক্ষের থেকে গাইডলাইন্স আছে যে পার্টির সিস্টেম যেটা আছে সেই সিস্টেম ফলো করেই প্রত্যেককে কাজ করতে হবে। সর্বোপরি যদি কোথাও মন্ডল সভাপতি কাউকে অসহযোগিতা করে, সে সরাসরি আমার সাথে তার পরবর্তীতে মন্ডল সভাপতির কাছ থেকে যদি অসহযোগিতা পায় আমার সাথে কথা বলতে পারে। সেইখানে আমি আছি, আমাদের বিধানসভার গুরুত্বপূর্ণ বেশ কিছু কার্যকর্তা আছে, আমরা বসে ঠিক করব কিভাবে এই বিষয়টা সর্ট আউট করা যায়, কিভাবে সলিউশন করা যায়। এছাড়াও গোঘাট 3 নম্বর মন্ডলে আমার গোঘাট অঞ্চল আছে, ভাদুর অঞ্চল আছে, রঘুবাটি অঞ্চল আছে। 3টি অঞ্চল নিয়ে গোঘাট 3 নম্বর মন্ডল আছে। ওই মন্ডলের সভাপতি আছেন সম্মানিয়া সুপর্ণাধুল মহাশা। ওনার নেতৃত্বে গোঘাট অঞ্চল এবং ভাদুর অঞ্চল সেই সঙ্গে রঘুবাটি অঞ্চল 3টে অঞ্চল পরিচালনা হবে। টোটাল সিস্টেম ওনাকে যে সমস্ত কার্যকর্তারা আজকে হালে নেতা হয়ে যাওয়ার চেষ্টা করছেন বা হালে নেতা হয়ে গেছেন, নিজেদেরকে ঘোষণা করে দিয়েছেন, তাদের কাছে আমি স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা মন্ডল সভাপতি নলেজে না দিয়ে কোনো কার্যক্রম করবেননি। সেই কার্যক্রমটা পার্টি বিরোধী হবে, দল বিরোধী হবে। তাই সেই কার্যক্রম থেকে বিরত থেকে মন্ডল সভাপতির সাথে আলোচনা করে সিস্টেমের মধ্যে দিয়ে চলুন। বুথের সভাপতি আছে, শক্তি কেন্দ্রের প্রমুখ আছে, সর্বোপরি আমরা আছি, আমাদের সাথে আলোচনা করে কাজ করবেন। সেই সঙ্গে সঙ্গে মন্ডল 4 আমাদের কুমুরসা অঞ্চল আছে, বালি অঞ্চল এবং রকুন্ডা আর সেই সঙ্গে সাউরা, এই 4 অঞ্চল নিয়ে মন্ডল 4 এর প্রেসিডেন্ট সম্মানীয় রাজু রানা মহাশয় আছেন। উনি যথেষ্ট অ্যাক্টিভ আছেন। আমি ওখানকার যে সমস্ত কর্মী সমর্থকরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যা কিছু কার্যক্রম করুন না কেন বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ আর মন্ডল সভাপতি সিস্টেম অনুযায়ী আপনারা সূচনা দিয়ে তাদের অনুমোদন নিয়ে কাজ করবেন। অন্যথায় যদি সেই কাজ করেন নিজের দায়িত্বে, তাহলে কিন্তু দল সেটা অনুমোদন করছে না, এটা বুঝতে হবে। আজকে অনেকে বেরিয়ে গেছেন 4 তারিখের পর, কিন্তু 14 মে ও 29 এপ্রিলের আগে ভোট করোনার ক্ষেত্রে বা কোনো একটা কার্যক্রমের ক্ষেত্রে আমরা কর্মী পাচ্ছিলাম না। বুথ এমন বুথ আছে সেখান থেকে একজনও বেরোচ্ছিল, মনে মনে পার্টি করছিল। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে 50 জন 60 জন কোথাও কোথাও 100-150 করে বুথে কর্মী আছে এই মুহূর্তে। তো তারা যদি বলে যে আমার এই প্রশান্ত পাল একদিন ছিল সে সভাপতি বুথে, তাকে বাদ দিয়ে আজকে যদি আমার বুথেতে যদি 50 জন নতুন কার্যকর্তা এসে বলে আপনি সভাপতি, নেতা,
আমরাই নেতা, এটা দল কোনো অনুমোদন করেনি। এইরকম রিপোর্ট আছে, একদম কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে সেই কর্মী বা সেই সমর্থকের উপর। দল কিন্তু কোন রকম এইসব বিষয়গুলো পারমিট করছে না। তাই আর বিজয় মিছিলের ক্ষেত্রে বলা আছে আমরা নির্দিষ্ট টাইম আছে। আমি 15 তারিখের পর বলেছি যে গোটা গোঘাট জুড়েই আমরা বিজয় মিছিল করব, খুব শান্তি শৃঙ্খলা সুষ্ঠু পরিবেশে। আমরা জিতেছি, আমরা আনন্দ করব, এটা কোনো বাধার বিষয় হবে না। জিতেছি, জেতার আনন্দ করব, সেটা বিষয়ে কোনো বাধা আসবে না, বাধা হওয়ার কথা নেই। আমি একদম সবাইকে বলেছি যে 15 তারিখের পর করুন, তাহলে আমার নিজেরও ইচ্ছা আছে আমি বেশ কিছু জায়গা যাওয়ার চেষ্টা করব, যতটা সম্ভব হবে আমার পক্ষে ততটা যাওয়ার চেষ্টা করব। কিন্তু যারা স্বঘোষিত বিজয় মিছিল করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে দায়িত্ব নিয়ে বিজয় মিছিল করছেন সেটাও কিন্তু আপনাদের বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ এবং মন্ডল সভাপতির কাছে অনুমোদন নিয়ে আগামী কালকের পর থেকে যদি বিজয় মিছিল কোথাও করেন সেটা করতে হবে। মন্ডল সভাপতিরা প্রশাসনকে নলেজে দিবে যে তারা কোন বুথে বা কোন এলাকায় কবে বিজয় মিছিল করছে, প্রশাসনের নলেজে দিয়ে তারা বিজয় মিছিল করবে। কিন্তু কেউ যদি নিজের থেকে বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ এবং মন্ডল সভাপতি নলেজে না দিয়ে বিজয় মিছিল করতে যায়, সেটাও কিন্তু দল বিরোধী কাজের সঙ্গে গণ্য হবে, দল বিরোধী কাজ হিসেবে। কারণ আপনি হঠাৎ করে এসে আপনার সিস্টেমকে বাদ দিয়ে আপনি আপনার অনুমোদন করে আপনি বিজয় মিছিল করবেন, সেটা পার্টি অনুমোদন করেনি। পার্টি সিস্টেমে সকলকে নিয়ে করুন, মন্ডল সভাপতি তো অনুমোদন দিবে, কোনো সমস্যা নেই, প্রশাসনকে নলেজে দিবে, দিয়ে বিজয় মিছিল হলে আনন্দ সবাই মিলে করবে। আর আমাদের আনন্দটা যেন অন্য কারণ কোনো মানুষের নিরানন্দের কারণ না হয়। আমরা এমন কিছু কাজ করবো নি যেই কাজটা দেখে সাধারণ যে ভোটার, আজকে গোঘাট বিধানসভা 2021 সালে 4100 কম ভোটে আমরা জিতেছিলাম, 4100 কম ভোটে, সেইখানে আমরা 49,582 ভোটে আজকে জয়যুক্ত হয়েছি। এই যে বিপুল সংখ্যার মানুষের আশীর্বাদ, দুহাত ভরে যে পদ্ম ফুলে ভোট দিয়ে আমাদেরকে আশীর্বাদ দিয়েছে, এইটা যে সাধারণ মানুষ যে আকাঙ্ক্ষার জায়গা থেকে, মনের ইচ্ছার জায়গা থেকে তারা ভোট বাক্সে বিজেপিকে পদ্ম ফুলকে ভোট দিয়েছে, কোনোভাবে সেই জায়গায় যেন সেই ভাবা থেকে যেন আঘাত না আসে, তারা যেন কোথাও না কোথাও নিজেদেরকে ভীত মনে করেনি, তারা যেন কোথাও না কোথাও সেই বিষয় যেন তাদের মনের মধ্যে ডর না থাকে। আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বলেছেন কি ভয় আউট আর ভরসাহীন, তাই আমরা ভরসার পথ দেখাতে চাই। তা আমাদের কর্মীদেরকে বলবো যাতে এমন কিছু আপনারা করবেন না যে কর্মীরা যাতে, মানে সাধারণ মানুষ যাতে ভয় পেয়ে যায়। সাধারণ মানুষকে ভরসা দেখাতে হবে, ভরসার পথ দেখাতে হবে আপনাদেরকে। এই হচ্ছে আজকের মূলত সাংবাদিক সম্মেলনের বিষয়। আমি বারে বারে প্রত্যেকটি আমাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই সিস্টেমের বাইরে কিন্তু কোনোভাবেই চলবেন না, চললে কিন্তু কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে যে করবে। আর কোন পঞ্চায়েত, বিডি অফিস, কোন শিক্ষা প্রতিষ্ঠানে মন্ডল সভাপতি এবং বিধায়কের অনুমোদন ছাড়া কেউ কোন সিস্টেমে আলাদা করে ব্যক্তিগত উদ্যোগে যাবেন না। গেলে কিন্তু একেবারেই নিজেকে যেমন বলছি যে স্বঘোষিত নেতা বানিয়ে ফেলার চেষ্টা করবে না। এই দলে এই সিস্টেম নেই। আপনি কোথাও যদি পঞ্চায়েতে কোনো বিষয়ে পঞ্চায়েতের অফিসার আধিকারিকদের সাথে কথা বলতে যান, বিডি অফিসের আধিকারিকদের সাথে পার্টির বিষয় নিয়ে ব্যক্তিগত আপনি কোথায় কি কথা বলবেন সেটা আপনার একেবারেই একান্ত বিষয়। কিন্তু দলীয় স্তরে দলীয় বিষয় নিয়ে আপনার বর্তমান আমরা সরকার চালাবো, সেই সব বিষয় নিয়ে কিভাবে আমাদের প্রশাসন এখানে কাজ করবে, এই বিষয়ে আপনি আলাপ আলোচনা করতে যাবেন, সেইখানে মন্ডল সভাপতি আর বিধায়কের অনুমোদন থাকবে না, এটা কোন রকম বরদাস্ত করা হবে না। আজকের পর থেকে আমি সমস্ত স্তরের সমর্থক এবং কর্মীদের, কার্যকর্তাদের একেবারেই স্পষ্ট বার্তা দিচ্ছি, আপনারা কিন্তু আগামী কাল থেকে যদি এই রকম কোথাও কোনো স্টেপ নেন, তাহলে কিন্তু আপনাদের ব্যক্তিগত ভাবেও আপনারা যেমন দলকে বিড়ম্বনায় ফেলছেন, বিব্রত করছেন, তাহলে আপনারা কিন্তু দল কিন্তু আপনাদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নিবে, এটুকু আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি। আজকে মূলত এইসব বিষয়গুলোই ছিল। আর আমি আগেও প্রথমে শুরু যখন করেছি তখনও গোঘাটবাসীর কাছে আমি আবেদন রেখেছি যে আমরা শান্তির পক্ষে আছি, আমরা সম্প্রীতির পক্ষে আছি, আমরা সুষ্ঠুভাবে সবাই মিলে একসাথে গোঘাটে বাস করব এবং সবাই মিলে একটা পরিকল্পনা করে গোঘাটের উন্নয়নের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছি, যেভাবে আগামী দিনে যাতে গোঘাট বিধানসভা ভালো পজিশনে যায়, গোঘাট বিধানসভার উন্নয়ন সঠিকভাবে পৌঁছায়, প্রত্যেকটি যে মানুষ পাবেন যেই বিষয়ে সেই বিষয়ে উপকৃত পাঠকের কাছে যাতে পৌঁছায়, দল মত জাতি ধর্ম নির্বিশেষে প্রকৃত যাতে মানুষ উপকৃত হয়, যেই প্রকল্প যেই মানুষের পাওয়ার অধিকারী
সেই মানুষ যাতে পায়, তাতে সে কোন দল করে, কোন জাতির কি, কোন ধর্মের, সেইটা বিচার্য বিষয় নয় আমাদের কাছে। এই বিষয়ে আমি গোঘাটের প্রত্যেকটি মানুষকে আশ্বস্ত করছি, আপনারা যেভাবে ভরসা রেখে আমাদেরকে ভোট দিয়েছেন, আগামী দিনে যদি আপনারা পাশে থাকেন, আমরা নিশ্চিত করতে পারি আপনাদেরকে গোঘাটে একটা সুস্থ গণতান্ত্রিক পথ আমরা পরিষ্কার করবো এবং আগামী দিনে আপনাদের গণতান্ত্রিক যে অধিকার সেটা সুনিশ্চিত করবো এবং গোঘাটের সার্বিক মান উন্নয়নের জন্য যা যা করণীয়, যা যা প্রতিশ্রুতি আছে সবই পূরণ করবো। বিভিন্ন জায়গায় যে বিয়েবাজি এবং বিজয় মিছিল হচ্ছে, তাদের বিরুদ্ধে দলের অবস্থান কি হবে? এখন বিষয়টা হচ্ছে, যদি মন্ডল সভাপতি সেইখানে অনুমোদন দিয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। আমি তো বললাম আগেই যে আগামী কাল থেকে যেখানেই বিজয় মিছিল হোক না কেন, সেই অঞ্চলে ধরুন কোন একটা গ্রামে হবে, সেই গ্রামের বুথ সভাপতিকে বলতে হবে, বুথ সভাপতির উদ্দেশ্যে বলছি, আপনি আপনার মন্ডলের সভাপতির সাথে আলোচনা করুন। আমাদের মন্ডল সভাপতিরা প্রতিনিয়ত আমার সাথে আলোচনা করেই কাজ করছে, তাই সেই মন্ডলেতে মন্ডল সভাপতিকে বলার পর মন্ডল সভাপতি যদি অ্যাপ্রুভাল দেয় যে হ্যাঁ এই বুথে বিজয় মিছিল হতে পারে, সেই বিষয়ে মন্ডল সভাপতি অনুমোদন থাকলে উনি নিশ্চিতভাবে প্রশাসনকে শুনিয়ে দিবে যে আমাদের এই বুথটা আজকে এই বুথে আমাদের বিজয় মিছিল হবে, এই টাইমে হবে, এই পদ্ধতি হবে, সেটা শুনিয়ে দিবেন প্রশাসনকে, তাহলেই সমস্যা নেই। যারা অনুমোদন না নিয়ে করছে তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান কি হবে? সেই রকম এখন পর্যন্ত বিশেষ কিছু আমাদের রিপোর্ট আসেনি যে আমাদের অনুমোদন নেয়নি বিজয় মিছিল করছে, এইরকম রিপোর্ট আসেনি। যদি এইরকম বিষয় আগামী দিনে আসে, নিশ্চিতভাবে দল করার অবস্থান নিবে, এই নিয়ে কোনো সংশয় নেই। আর আমি বারে বারে বলছি, আগেও বলেছি যে বিজেপি পার্টিতে কোন রকম হিংসার জায়গা যেমন অনুমোদন নেই, তেমন তোলা তুলা কোন রকম মাফিয়া গুন্ডারাজ চলবে না। এই জায়গা থেকে আমরা পশ্চিমবঙ্গকে মুক্ত করবো, এই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আমরা রাজ্যে ক্ষমতায় এসেছি, মানুষের আশীর্বাদ পেয়েছি। কোথাও যদি কোনো কার্যকর্তা, কোনো কর্মী বিজেপির রং নিয়ে কাউকে হেনস্থা করে, কোথাও যদি তোলা তোলার কোনো অভিযোগ পায়, তার রাজনৈতিক ক্যারিয়ার কিভাবে শেষ করতে হয় দল সেই ব্যবস্থা নিবে। দল এইসব একেবারেই অপকর্ম কোন রকম অনুমোদন করেনি। সেই বিষয়ে একদম আমি প্রত্যেকটি কর্মীদেরকে, কার্যকর্তাদেরকে সজাগ ভাবে আহ্বান করছি যে আপনারা ফলো করুন, বিষয়গুলো দেখুন যে আমাদের নাম ভাঙিয়ে আমাদের দলের কর্মী সেজে কেউ কোথাও কোনো হুমকি দিচ্ছে কি, কোথাও কোনো তোলা তুলছে নাকি, কোনো দোকানদার বন্ধু, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে, কোনো সরকারি চাকরিজীবী বা কোন অপোজিশন লিডারের কাছে তোলা তোলার জন্য আবাস যোজনার বাড়ি, যে আবাস যোজনা বাড়ি কেউ এক কিস্তি পেয়েছে, এক কিস্তি ডিউ আছে, তারা কিন্তু এক কিস্তি টাকা পাবে। এটা মুখ্যমন্ত্রী আমাদের সাথে কালকে বৈঠক করে উনি ক্লিয়ার বার্তা দিয়েছেন যে আবাস যোজনার এক কিস্তির যে টাকা বাকি আছে সেটা পাবে। কেউ কোন নেতার বা কোন দলীয় কর্মী তৃণমূলের সে যদি প্রভাব খাটিয়ে বাড়ি না করে টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়ে থাকে, অথবা যদি স্বজন পোষণের এই ধরনের অভিযোগ থেকে থাকে, আমাদের ডিএম সাহেবদেরকে কালকে মুখ্যমন্ত্রী অর্থাৎ সিএম পুরো পরিষ্কার বার্তা দিয়েছে, সেই টাকা রিকভারি হবে, সেই টাকা প্রশাসনিক ভাবে সেই টাকা রিকভারি করার দায়িত্ব ডিএম নিবেন। সেই পদ্ধতি আগামী কাল থেকে, সেই প্রসেস কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে। এর কোনো নিশ্চিন্তে থাকুন আপনারা, যে অন্যায় করেছে, যে অন্যায় করে যে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তার উপযুক্ত ব্যবস্থা এই সরকার নিবে। তাছাড়াও আমাদের এখানে যে সমস্ত বালি খাদান, বৈধ বালি খাদান যেই বিষয়টা আছে, সেই ডাটা আমাদেরকে ডিএম খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যে দিবেন। যেইগুলো অবৈধ বালি খাদান আছে তার তালিকাও দিবেন। আবার আমরা দলীয় ভাবে আমরা অবৈধ বালি খাদান বা অবৈধ, আমাদের এখানে যদিও চিপসের কাজ নেই, কোর্সের কাজ নেই, যেটা অন্যান্য বীরভূম আছে, সেই বিষয়টা কিন্তু ওই এরিয়ার ক্ষেত্রে আমাদের এখানে কিছু বালি খাদান আছে, যদি অবৈধ বালি খাদান থেকে থাকে তার তথ্য আমরাও সংগ্রহ করব এবং ডিএম আমাদেরকে তথ্য দিবে। বালি খাদান থেকে যা রেভিনিউ আসে বা এই ধরনের জায়গা থেকে যা রেভিনিউ আছে, ধরে নেন 100 টাকা, সেই 100 টাকায় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে মানে কোষাগারে পৌঁছাতে হবে। 1 টাকাও কোথাও কোনো মাঝপথে খাপলা হওয়ার জায়গা নেই। জিরো টলারেন্স নীতি নিয়ে গভর্নমেন্ট চলবে। তাই 100 টাকা যদি রাজস্ব হয়, সেই 100 টাকায় পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে পৌঁছাতে হবে। আমরা অনেক প্রত্যেকেই জানি আজকে ডেটে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক চরিত্র যা চিত্র আছে, সেটা বর্তমানে একটা রাজ্য সরকার চলার মতো পজিশনে নেই, একেবারেই অবস্থা খুব খারাপ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজস্ব যদি এইরকম ভাবে লুটে লুটে তৃণমূলের আমলে নেতারা যেভাবে খেয়েছে, অফিসাররা যেভাবে খেয়েছে, সেইটা যদি খেতে থাকে তাহলে বাংলার সিস্টেমটা পরিচালনা করার ক্ষেত্রে খুব সমস্যা হতে হবে।
প্লাস আমাদের নীতিরও এটা কিন্তু পরিপন্থী নয়, মানে নীতিরও বিরোধী। এই নীতি আমরা বিশ্বাস করিনি। আমরা প্রথম থেকেই বলেছি যে যেমন হিংসামুক্ত রাজ্য থাকবে তেমন দুর্নীতি মুক্ত টোটাল সিস্টেমটা থাকবে। সেক্ষেত্রে টোটাল সিস্টেমে যা আছে এবং অবৈধ টোল থেকে থাকে, সেই টোলটা কিন্তু আজকের পর থেকেই উঠে যাওয়ার কথা। প্রত্যেকটি ডিএম কে একদম স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে অবৈধ টোল কিন্তু কোথাও হয়তো ভাবার ছিল, যদি অবৈধ যেমন টোল থাকবে না, অবৈধ বাড়ি খাদান থাকবে না, অবৈধ চিপসের খাদান থাকবে না, কয়লা খনি অবৈধ থাকবে না, অবৈধ গরুর হাট থাকবে না, মানে পশু হাট থাকবে না, এইরকম অবৈধ যা জিনিস আছে এগুলো কিন্তু কোথাও কিছু রাখা যাবে না। এখন আমাদের ভয়ে না পঞ্চায়েত অফিসে ঢুকে তার দায়ভার তো বিজেপি দিতে পারেনি, বিজেপি সরকারও নিতে পারবে না। কিন্তু পঞ্চায়েতে সচিব আছেন, সরকারি আধিকারিকরা আছেন, তারা পঞ্চায়েত চালাবে। পঞ্চায়েত চালানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সর্বোপরি বিডিও আছেন, প্রত্যেকটা বিধানসভায় দুটো করে কম বেশি ব্লক আছে, সে ব্লক যে ব্লকের বিডিও সাহেব আছেন এবং বিধায়করা আছেন, তারাও সহযোগিতা করবেন। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও তাই। আমরা তো কারো ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে পারবো না। আমি আহ্বান করছি আপনারা এসে জয়েন করুন, আপনারা স্বাভাবিক কাজকর্মের মধ্যে থাকুন। যদি কেউ না আসে তার তো দায়ভার আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। আমি আহ্বান করছি আপনারা আসুন, নিশ্চিন্তে আসুন, কোনো সমস্যা নেই। এরপরেও সে যেহেতু বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত আছে, গাছ চুরি থেকে রাস্তা চুরি, রাস্তা চুরি থেকে পুকুরের ঘাট চুরি, পুকুরের ঘাট চুরি থেকে জব কার্ড চুরি, জব কার্ড চুরি থেকে চুরি তো শেষ নেই। তালিকা দিলে এখন 1 ঘন্টা লাগবে, প্রকল্পের তালিকা, সব তালিকায় চুরি। এই চুরির জন্য যদি সে ভয় ভীতির জায়গা থেকে, ধরুন বিজেপি কর্মী কার্যকর্তারা কাউকে হাতটা দেনে হাতটাচ্ছে না, সাধারণ মানুষ। বিজেপি তো 1,38,000 ভোট পেয়েছে এই গোঘাটে। 1,38,000 তো আমাদের কর্মী নেই, আমাদের কর্মী আছে 1,000। ধরে নেন অফিসিয়াল কর্মী 2,000 আছে, কি সর্বোচ্চ 5,000 আছে। তাহলে 1 লক্ষ যে 30,000, 32,000, 33,000 কার্যকর্তা মানে ভোটার, তারা কারা? তারা তো গ্রামের সাধারণ মানুষ, আমার বিধানসভার সাধারণ মানুষ। তারা যদি পেঁদায়, সেই পেঁদানোর দায়ভার কি বিজেপি নিবে? তাদের যে পরিষেবা থেকে মানে আজকে তাদেরকে বঞ্চিত করেছে, তাদের যে অধিকার থেকে বঞ্চিত করেছে, তার দায়ভার কিন্তু বিজেপি নিবে না। এইটা আমি পরিষ্কার আপনাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছি। আমরা দলীয়গত ভাবে সবাইকে বলছি, আহ্বান করছি, আপনারা আসুন, কাজ করুন। বাড়ির সামনে থেকে যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে গতকালকে যে ধান, সাদা ধান থেকে আরম্ভ করে সরকারি টিপর এবং সরকারি কিছু বীজ পাওয়া গেছে, কি বলবেন, কি চোখে দেখছে? দেখুন, প্রথমেই বলেছি চুরির তালিকা দিলাম, আর সাংসদ ম্যাডাম চুরি করবেন তা হতে পারেনি, কিন্তু চোরের রানী, বড় রানী। ঠিক আছে, যদি প্রধান চুরি করতে পারে তাহলে সাংসদ চুরি করবেন এটা তো হতে পারেনি। তো যাই হোক, ধান কাপড় মানে কি ইঙ্গিতটা এবার বুঝুন। একটা বিটিওকে মানে পার্টি অফিসে ধান কাপড় পাওয়া যাচ্ছে, এর ফলে ইঙ্গিত কি আছে? আমাদের কর্মী কার্যকর্তাদেরকে ভোটের আগে বারে বারে ভেট দিয়েছে, কারুর স্ত্রীকে বলেছে যে ধান কাপড়টা 4 তারিখে পৌঁছে দেবো। এই যে বিষয়গুলো ছিল, আজকে এটা পরিষ্কার, একদম সত্য। আজকে আমাদের সামনে চিত্রটা পরিষ্কার হয়ে গেল যে মনের যে অভিসন্ধি ছিল, এই গোঘাট গোটা পশ্চিমবঙ্গে কোনো কারণে যদি তৃণমূল কংগ্রেস সরকার পুনরায় শাসনের ক্ষমতা ওরা তৈরি করেছিল, আজকে ওদের লজ্জা করা উচিত, নিজেদেরকে নিজেদের গালে চড়ানো উচিত যে আমরা কি। আর উল্টো দিকে যে দলটা সরকার এসে যে তারা কি পরিষেবা দিয়েছে, তাই ওদের নিজেদেরাই নিজেদের বাড়িতে নিজের পরিবারের সামনে কানে ধরে উদ্বোস করা উচিত যে আমরা যে অপকর্ম আজকে করেছি, আজকে থেকে একটা তৃণমূল কংগ্রেস তথা বিরোধী দলের 15 লোকের উপরে কোনো বড় কোনো জোরে বোধা হামলার ঘটনাই নেই। আমরা বারে বারে শান্তির বার্তা প্রতিষ্ঠা করছি। তাহলে আমাদের যে রাজনৈতিক পরিচয়, আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনা, আমাদের দলের নীতি আদর্শ আর তৃণমূল বা বিরোধী দলের নীতি আদর্শ, তারা নিজেরা নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখুন যে কতটা পার্থক্য আছে। আর সেই জায়গা থেকে নিজেদের ভুলটা স্বীকার করে নিয়ে বাড়ির লোকের সামনে একটু কানে ধরে উদ্বোস করে বাড়িতে বসে থাকা উচিত। তারা দিলীপ ঘোষ বলেছেন সংখ্যালঘুদের উন্নয়নের দায়বদ্ধতা বিজেপির নেই, গোঘাটে কি একই অবস্থা? না, দিলীপ দা যেটা বলেছেন, উনি আমাদের একদম প্রথম সারির লিডার তথা দ্বিতীয় মন্ত্রিসভা দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী। ওনার কথাটা উপরে আমার কোনো কথা বলাই উচিত নয়, আর আমি বলতেও চাচ্ছি না। সংখ্যালঘুদের 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস শুধু সংখ্যালঘুদের উন্নয়ন করে গেছে। আমি সংখ্যালঘু ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি একবারও নিজেদের দিকে আয়নার সামনে মুখটা তাকিয়ে দেখেছেন
যে প্রকৃত আপনাদের উন্নয়নটা কি হয়েছে। যদি প্রকৃত উন্নয়ন হয়ে থাকে তাহলে সব থেকে বেশি চাকরি ক্ষেত্রে আজকে সংখ্যালঘুদের কেন অবহেলা বেশি, আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কেন শিক্ষা ক্ষেত্রে বেশি অবহেলিত, আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কেন সামাজিক যে সমস্ত আমাদের যে সামাজিক ব্যবস্থাপনা সমাজে আমরা যেভাবে মিলেমিশে চলতে চাই এই ব্যবস্থাপনাতে কেন এই তৃণমূল কংগ্রেসের আমলে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়ার যে রাজনীতি সেটা কি তাদের ভালো করেছে। তাদেরকে মূল স্রোত থেকে দূরে সরিয়ে দেওয়া, একটা কমিউনিটিকে আরেকটা কমিউনিটির কাছে শত্রু বানিয়ে দেওয়া যে চক্রান্ত এবং নোংরা ঘৃণ্য রাজনীতি এই 15 বছরে তৃণমূল কংগ্রেস করেছে। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কাছে বলছি উল্টো দিক থেকে আজকে তৃণমূল যদি জিতত তাহলে আপনাদের সংখ্যালঘু নেতারা কর্মীরা আজকে গোঘাটের বুকে আপনার প্রতিবেশী গ্রামটির উপরে কি পর্যায়ে হামলা নামিয়ে আনতো আপনারা নিজেরা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। আর উল্টো দিক থেকে আজকে সমস্ত এই গোঘাট বিধানসভায় 27টা বুথ বাদে একটা এমন কোন হিন্দু বুথ নেই যেই বুথেতে হিন্দু মেজরিটি বুথে বিজেপি হেরেছে। তাহলে এই সংখ্যার 50,000 ভোটে হিন্দু মেজরিটি বুথগুলো থেকে 50,000 লিড নিয়ে আজকে আমরা যে সরকার গড়েছি তারপরেও কি কোনো সংখ্যালঘু গ্রামে সংখ্যালঘু পরিবারে আমরা হামলা করেছি? আমাদের কর্মীরা যে সংখ্যালঘু পরিবারের উপরে কোনো হামলা করেছি? করেনি। বিজেপি এই নীতিতে বিশ্বাস করেনি, বিজেপি যেটা বলে মুখে সেটাই করে। আমি কি দিলীপ ঘোষের কথা সমর্থন করছেন? দিলীপ ঘোষ যেটা বলেছেন সঠিক কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী তো সবই করে দিয়েছেন, কিন্তু বাস্তবে আমরা বলছি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপরে ভরসা করে আমরা কাজ করব। উনি এই কথাটাই বলতে চেয়েছেন যে বিজেপি কোনো একটা বিশেষ সম্প্রদায়ের উপরে বেশ করে রাজনীতি বা সরকার পরিচালনা করেনি। বিজেপি জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের দৈনন্দিন জীবনের উন্নতির জন্য বিজেপি কাজ করবে বাংলাদেশ। দাদা এবিভিপি ভবিষ্যৎ কি? হ্যাঁ, এবিভিপি ভবিষ্যৎ কি আপনাদের ছাত্র সংগঠন? আমাদের ছাত্র সংগঠনে বিজেপির কোন ছাত্র সংগঠন আলাদাভাবে হয়নি, ওটি একটু বিচার পরিবারের সংগঠন, ঠিক আছে। তো ওই সংগঠন আপনাদেরকে বলি সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর সব থেকে বড় ছাত্র সংগঠন। তো পশ্চিমবঙ্গে তো আসছে, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ ছাত্রছাত্রীরা চাচ্ছে যে এই কলেজ রাজনীতিতে যেভাবে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হয়েছে, দীর্ঘ সময় কলেজ নির্বাচন না করা হয়েছে, এই বিষয়েতে আমাদের এবিভিপিতে মানুষ চাচ্ছে, মানে অর্থাৎ কলেজের ছাত্রছাত্রীরা চাচ্ছে একটা শোধ এসেছে, সবাই এবিভিপিকে জানতে চায়, বুঝতে চায় এবং এবিভিপির সাথে জড়তে চায়। আগামী দিনে পশ্চিমবঙ্গের কলেজ স্কুল এবং ইউনিভার্সিটিতে এবিভিপির সাথে যুক্ত হবে সমস্ত ছাত্র ছাত্রী সমাজ, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। এবং সুষ্ঠুভাবে কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল পরিচালনার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকবে, অগ্রণী ভূমিকা থাকবে। আগামী দিনে যাতে শিক্ষার আঙিনাতে রাজনীতিকরণ না হয় সেই বিষয়ে নিশ্চিতভাবে এবিভিপি কাজ করে যাবে। বিরোধী দলনেতা এটা জমি মাফিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আজকে আপনার দল সরকারে কি অবস্থান নেবে? জমি মাফিয়াদের কোনো জমি মাফিয়া নয়, কোনো মাফিয়াদেরই কোনো জায়গা হবে না পশ্চিমবঙ্গে। আপনারা বুঝতে পারবেন অপারেশন একটা চলছে, টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, এই অপারেশন চলবে। জমি মাফিয়া শুধু নয়, আমি বললাম কোন মাফিয়া কোন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রেয়াত করবে গভর্নমেন্ট, এটুকু নিশ্চিত থাকতে পারেন। ন্যায় প্রতিষ্ঠা হবে বাংলায়, এটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি, বিজেপি ন্যায় প্রতিষ্ঠা করবে বাংলায়। গতকাল আরামবাগ বাসস্ট্যান্ড থেকে ধারালো অস্ত্র বোম উদ্ধার হয়েছে এবং গোঘাটে কি কোনো জায়গায় আশঙ্কা করছে? গোঘাটে অজস্র জায়গায় আছে, আমাদের নলেজেও আছে, আমরা খোঁজ খবর রাখছি এবং এই জায়গাগুলো থেকে আগামী দিনে উদ্ধার হবে, অস্ত্র শস্ত্র সব উদ্ধার হবে, কোনো টেনশন নেই। প্রশাসন সেই কাজ করবে, আমাদের কর্মী সমর্থকরাও সেই বিষয়গুলো জানে যে কোথায় কিরকম ভাবে অস্ত্র শস্ত্র মজুদ রাখে কারা এই কাজের সঙ্গে যুক্ত থাকে। কারণ আমরাও তো অভ্যস্ত হয়ে গেছি না, মার্কেটে খেতে খেতে তাদের হাতে কোন অস্ত্র থাকে সেসব দেখতে দেখতে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো চিন্তা করে কোনো কারণ নেই, আরাম বাংলায় গোটা পশ্চিম বাংলাতেই এই সমস্ত বেআইনি অস্ত্র থেকে আরম্ভ করে বেআইনি কার্যকলাপ বন্ধ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার পশ্চিমবঙ্গের নতুন সরকার অর্থাৎ আমাদের সরকার তা ব্যবস্থা নিবে। তারা গোঘাটের বর্মা থেকে যে কয়েকটি হিন্দু পরিবার বাদ করে আজ আপনার অফিসে এসেছিল, তারা দীর্ঘদিনকাল পুজো করতে পারেনি, বাড়িতে ন্যূনতম ফাঁক হয়ে যেতে পারেনি, কিভাবে তাদের পাশে দাঁড়াবে? তাদের জন্য সুদিন এসেছে 4 তারিখে, কোনো চিন্তা নেই। মুসলিমরা তাদের ধর্মাচরণ করবেন আর হিন্দুরা তাদের ধর্মাচরণ করবেন, এটাই স্বাভাবিক। তো এই জায়গায় যদি কোনো নেতারা ভাবেন বা কোনো দুষ্কৃতিকারীরা ভাবেন যে একটি বিশেষ ধর্মের ধর্মাচরণই হবে
আর উল্টো দিক থেকে আরেকটি ধরলে ধর্ম আচরণ বন্ধ থাকবে, এটা ভুল জায়গায় আছেন উনি। এই ভারতবর্ষের ইতিহাসকে জানতে হবে, ভারতবর্ষ কবে সৃষ্টি হলো, ভারতবর্ষের বাসিন্দারা কারা, ভারতবর্ষের জনজাতির কি আইডিওলজি, মানে তাদের যে পূর্ব পরিস্থিতি কি আছে, এই বিষয়ে একটু যদি ইতিহাস ঘেটে দেখা যায় তাহলে চিত্রটা পরিষ্কার হয়। যারা এটা ভাবছেন তাদেরকে আগে মূল্যায়ন করবো, যে তারা একটু যেন তাদের বংশ পরিচয়টা বা তাদের এরকম পেছনের দিনটা একটু চিন্তা ভাবনা করে দেখে নেন, তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। দলে যে বেড়ে দল ঢুকছে তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান কি? একদম কঠিনতম ব্যবস্থা হবে। দলে সুষ্ঠু দল পরিচালনা এবং গণতান্ত্রিক ব্যবস্থাতে আমাদের যে বিশ্বাস আছে, তাতে আমাদের যে দলের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকে, আমাদের সাংগঠনিক যে বিষয় থাকে, সাংগঠনিক সিস্টেম থাকে, সেই সিস্টেমের মধ্য দিয়ে আগামী দিনে চলবে। অন্যথায় কেউ কোনো সাইড থেকে এসে কোনো কিছু করার চেষ্টা করলেও সেটা বিফলে যাবে, সফল হওয়ার কোনো জায়গা থাকবে না। একমাত্র লক্ষ্মীর ভান্ডার বন্ধ গেল, পরের মাসে সুবিধা তুলে দেবে। লক্ষ্মীর ভান্ডার এইমাত্র বন্ধ গেল, এখন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছায়, পরের মাস কি অ্যাকাউন্টে দেবেন? লক্ষ্মীর ভান্ডার না, আমাদের কোথায় ছিল, আমরা জুন মাস থেকে, মে মাসে সরকার হবে, জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার আমাদের ইশতেহারও দেখে নেবেন, দোকানে আপনাদের কাছে আছে। পুনরায় আমি যে বিবৃতি দিয়েছি বিভিন্ন সময় সেটাও দেখবেন, যে আমরা যেই মাসে সরকার করবো তার পরের মাস থেকে 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার পাবে। এটুকু নিশ্চিন্ত থাকুন। বাংলার মানুষ দেখুন, প্রত্যেকটি মা বোন 3000 টাকা পাবেন, এটা তাদের কাছে একটা সম্মানের ব্যাপার আছে। 1500 টাকায় মানুষের সংসার চলে না, ঠিক আছে, হয়তো 3000 টাকাটাও চলবে না, কিন্তু 3000 টাকাটা তাদের অনেকটা উপকারে আসবে। আর সর্বোপরি ছাত্র ছাত্রীদের যে সমাজ ব্যবস্থাতে তাদেরকে যেভাবে বেঁচিয়ে দিয়েছে, তাদেরকে যেভাবে বঞ্চিত করেছে, আমরা তো প্রতিশ্রুতি দিয়েছি যে আমাদের পরবর্তীতে যে সমস্ত নিয়োগ হবে সেগুলো দুর্নীতিমুক্ত এবং একেবারে যোগ্যতা নিরিখে একদম মেধার ভিত্তিতে রিক্রুটমেন্ট হবে। সেই সঙ্গে সঙ্গে যারা চাকরি ক্ষেত্রে জয়েন করার আগে পর্যন্ত যে সমস্ত যুবকরা যুব ভাতার জন্য আবেদন তৃণমূল সরকার আমাদের করেছিলেন, তাদের জন্য 3000 টাকা আমরা ভাতার ব্যবস্থা করেছি। এই যতদিন না আপনি চাকরি ক্ষেত্রে জয়েন করছেন, চাকরির ক্ষেত্রে জয়েন করবেন, আপনার ওইটা বন্ধ হয়ে যাবে। এই নয় যে আজীবন থাকলে আপনাকে বঞ্চিত করে রাখো। আর সর্বোপরি পশ্চিমবাংলায় আগামী দিনের জন্য 5 বছর, আমি সবাইকে বলবো 5টা বছরের জন্য সময় চেয়েছি, প্রতিটা বাড়িতে বাড়িতে গেছি, উল্লেখ করেছিলাম যে আমাদেরকে 5 বছর সময় দেন। দেখুন না 5 বছরে আমরা কতটা বাংলার মানুষের কাজ করতে পারি, বা প্রকৃত বাংলার যে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছি সেটা কতটা ফিল আপ করতে পারি। তার মূল্যায়নের ভিত্তিতে আগামী 5 বছরের জন্য আপনারা আবার পুনরায় ভোটে নির্বাচিত করবেন। যদি আমাদের মূল্যায়নে আপনারা আমাদের কাজে কার্যপদ্ধতিতে সন্তুষ্ট হন, তাহলে নিশ্চয়ই আমাদেরকে পুনর্মূল্যায়ন করে আবার ভোট দিবেন। আর যদি আমাদের কাজে সন্তুষ্ট না হন, যদি আমাদের কাজ আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি সেই বিষয়ে সচেষ্ট ভূমিকা পালন করতে না পারি, তাহলে আমাদেরকে রিজেক্ট করবেন। বাংলার মানুষের হাতেই অপশন ছেড়েছিলাম, আস্থা মানুষের প্রতি রাখছি, যে আপনারা আস্থার ভরসার জায়গায় থাকুন, আমাদেরকে একটু সুযোগ দেন। আমরা কথা দিচ্ছি 5 বছরের মধ্যে বাংলার আমূল পরিবর্তন করব। সোনার বাংলার যে স্বপ্ন আমরা দেখেছি, আপনাদেরকে যে সোনার বাংলার স্বপ্ন দেখেছি, সেটা বাস্তবায়িত হবে, এটুকু বলতে পারি। রাজ্য দিত কৃষক বন্ধু, কেন্দ্র দিত পিএম কিষাণ, 9000, এরপর থেকে 9000 আসবে। কৃষক বন্ধু বন্ধ হবে, ওই তো 9000 যেহেতু কেন্দ্র রাজ্য আর একই তো ডবল ইঞ্জিনের সরকার, আর কোনো ঝগড়া হবে না। আগের সরকার ছিল ভারত আর পাকিস্তানের সঙ্গে যেমন সম্পর্ক, ঠিক পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্কটা সেই জায়গায় ছিল। যাই হোক, এই প্রথম ডবল ইঞ্জিনের সরকার হলো, 50 বছরের বেশি সময় আমরা কিন্তু বঞ্চিত ছিলাম, আপামর বাঙালিরা বঞ্চিত ছিল। এই 50 বছর পরে স্বাধীনতা অর্জন করলো, পুনরায় আবার নতুন সূর্য উঠলো 4 তারিখে। আমি শুধু আশ্বস্ত করতে পারি, অপেক্ষা করুন, বাংলার মানুষের জন্য আগামী দিনটা খুব ভালো যাবে, এটুকু বলতে পারি। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।